আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের পানির সমস্যার সমাধান করবে সরকার। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে দেশ গড়ার কাজ শুরু হলো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। বিভ্রান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শামীম চৌধুরীর রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ খাল, যা লাল সবুজ বাংলার রূপের আধার। কৃষকের প্রাণ খাল, তাই খাল খনন কর্মসূচিকে স্বনির্ভর আন্দোলনে রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা পরিচিতি পায় জিয়া মডেল নামে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে পিতার পথ ধরেই পুত্রের নির্ভীক পথ চলা। 1977 সালে দিনাজপুরের কাহারোলের সাহারপাড়ায় যে খাল খনন করেছিলেন পিতা জিয়াউর রহমান, সেই খাল পুনঃখনন করে নব অধ্যায়ের সূচনা করলেন তারেক রহমান। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলা তারেক রহমান বললেন, বাংলাদেশের কৃষিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চায় সরকার। বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। পানিটাকে আমরা ধরে রাখতে চাই, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী 2 বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে বিএনপি। যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই অঞ্চলের খাল খননের মাধ্যমে প্রায় 1200 হেক্টর জমিতে চাষাবাদ করতে পারবে 31,000-এর বেশি কৃষক। এতে 60,000 মেট্রিক টনের বেশি ফসল উৎপাদিত হবে, যার সরাসরি সুবিধা পাবেন 3.5 লাখেরও বেশি মানুষ। দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল কাহারুল থেকে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 5 বছরে পর্যায়ক্রমে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার, ফলে সবুজ বিপ্লব ঘটবে বলছে পরিবেশবিদরা। আর স্থানীয়রা বলছেন, খাল খননের পাশাপাশি খাল যাতে ভরাট না হয় সেদিকেও নিয়মিত তদারকি করতে হবে। দিনাজপুরের কাহারোল থেকে শামীম চৌধুরী, RTV। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস শেষে নারীর টানে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের ছুটি। গাবতলী বাস কাউন্টার ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। সাভার, আশুলিয়া, এলেঙ্গা সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে তীব্র যানজট। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আজ যেহেতু সব প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস ছিল, তো রাতেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তো এই মুহূর্তে আপনি মহাসড়কের যানজটের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, টানা 7 দিনের ছুটিতে কিন্তু নারীর টানে কিন্তু ঘরমুখো মানুষ কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা তাদের পরিবার পরিজনের কাছে ছুটে চলেছেন। আমরা দেখেছি নবীনগর চন্দ্রা মহাসড়ক সহ ঢাকা আরিচা মহাসড়কের রোডে গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশের তৎপরতায় কিন্তু সে যানজট মুক্ত হয়েছে। এখন যানজটের চাপ রয়েছে, তবে যানজট নেই। তো রাজধানী ছেড়ে কিন্তু এই মহাসড়ক দিয়ে কিন্তু দেশের উত্তর এবং পশ্চিম অঞ্চলের লোকজন কিন্তু চলাচল করে থাকেন এবং তারা দেশে ফিরছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, যাত্রীর চাপও কিন্তু আমরা বিভিন্ন স্টেশনগুলোতে দেখেছি। যাত্রীরা তাদের পরিবহনের জন্য অপেক্ষা করছেন এবং আগামীকাল থেকে কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়া, সাভার সহ আশপাশের এলাকার কিন্তু গার্মেন্টস কারখানা ছুটি হতে শুরু হবে এবং তার পরপরই কিন্তু যানবাহনের
যাত্রীর চাপ বৃদ্ধি পাবে এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশি তৎপরতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে মহাসড়কে, যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে এবং যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই জন্য কিন্তু পুলিশ ব্যাপক মহাসড়কে তৎপরতা আমরা দেখতে পেরেছি। এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের কিন্তু বাইপালে যে স্টেশনগুলো রয়েছে সেখানে তারা ব্যাপক পুলিশি পহরা জোরদার করেছেন এবং তারা এই স্টেশনগুলোতে যাতে ভাড়া বেশি নিতে না পারে এই ব্যাপারে তারা সজাগ রয়েছেন এবং তারা বিভিন্ন কাউন্টারে তারা প্রহরায় রেখেছেন বলে আমরা দেখেছি। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রা নিয়ে এই ছিল সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। ঈদুল ফিতরের নামাজের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন জামাতে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, বৃষ্টি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে অতি বৃষ্টির কারণে যদি ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হয় তাহলে সকাল 9টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার জাতীয় ঈদগাহে নারী পুরুষ সহ 35,000 মানুষ অংশ নিতে পারবে ঈদ জামাতে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার এখানে নামাজ পড়বেন, তো কাজে এটা তো স্বাভাবিকভাবে ঢাকাবাসীর জন্য একটা আনন্দের ব্যাপার। নগরবাসীকে আহ্বান জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে সেদিন এই জামাতে অংশগ্রহণ করবেন। প্রশস্ত রাস্তার ব্যবস্থা আমরা রেখেছি, কোনো হই হল্লার করার কোনো প্রয়োজন নাই, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যে হয় সম্ভব। আমি আশা করব যে এবার ঈদটা যাতে আমাদের জীবনে একটা সুন্দর দিন বয়ে আনে। দেশের 7 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ABM ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফুরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম। নৈতিক দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নমূলক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্ম সংলাপে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্কুলে ভর্তির ক্ষেত্রে সরকার লটারি পদ্ধতি বাদ দিয়ে আগের পদ্ধতিতে ফিরবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সেই সাথে নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকার আন্তরিক বলেও জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের আগামী দিনের দেশের অর্থনৈতিক বিকাশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা দুটি ওতপ্রোতভাবে জড়িত থাকবে বলে আমরা দেখেছি। আগামী 1 থেকে 2 মাসের ভিতরে নতুন নীতিমালা চলে আসতে পারে। তার আগে তাদের সাথে তাদেরও অনেকগুলো ইউনিয়ন বোর্ড আছে, তো সবগুলোর সাথেই আমরা চেষ্টা করব আলোচনা করতে। এগুলোর ভিত্তিতে তাদের পে গ্রেড অ্যান্ড পে স্কেল সব কিছু, তাদের সম্মাননা কী হবে, কমপ্লিটলি ডিফারেন্ট পে স্কেল আমরা টিচারদের নিয়ে আসতে চাচ্ছি অন্য সব সরকারি কর্মচারীর থেকে। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাইম, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন মহাসড়কে? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। জি, টানা 7 দিনের ছুটিতে কিন্তু রাজধানী ছাড়ছেন শহরের কর্মমুখী মানুষ। তারা কিন্তু গ্রামে যাচ্ছেন তার পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করার জন্য। এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে মহাখালী বাস টার্মিনালটি রয়েছে এই জায়গাটায় কিন্তু সড়কে কিন্তু প্রচণ্ড যানজট রয়েছে। শহরমুখী মানুষ যারা গ্রামমুখী হচ্ছেন তাদের কিন্তু প্রচণ্ড যানজট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে এখান থেকে বিশেষ করে উত্তরবঙ্গগামী মানুষজন মহাখালী বাস টার্মিনালটা ব্যবহার করেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাসগুলো কিন্তু তারা কিন্তু
বাস কোম্পানিগুলো কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পরিবহনের এখানে তারা সরবরাহ করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশেই কিন্তু পরিবহনগুলো রাখা হয়েছে এবং গ্রামমুখী মানুষের জন্য কিন্তু মহাখালী বাস টার্মিনালে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রয়েছে। এরপরেও কিন্তু সড়কে কিন্তু প্রচুর পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু আগামীকাল পবিত্র শবে কদর এবং শবে কদর উপলক্ষে এবার বর্তমান সরকার কিন্তু ঈদে বেশ বড় একটা ছুটি রেখেছে, যে কারণে শহরের যারা কর্মজীবী মানুষজন রয়েছেন, সরকারি বা বিভিন্ন গার্মেন্টস বা বেসরকারি যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানকার কর্মীরা কিন্তু তারা ঈদ উদযাপনের জন্য বাড়িতে যাওয়ার একটা সুযোগ পেয়েছেন, বিশেষ করে ছুটির কারণে। এই মুহূর্তে কিন্তু আমরা সড়কে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু যানবাহনের চাপ রয়েছে এবং অনেক এখানে জ্যাম রয়েছে। মানুষজন তারা গ্রামমুখী মানুষ কিন্তু এই মুহূর্তে শহর ছাড়ছেন, যেহেতু টানা 7 দিনের একটি ছুটি রয়েছে। এই ছুটি উপলক্ষে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তারা গ্রামে যেতে পারছেন এবং আমরা এখন পর্যন্ত যারা যাত্রী রয়েছেন তাদের দু একজনের সাথে আমরা কথা বলেছিলাম। সড়কে পর্যাপ্ত যানজট থাকায় কিন্তু এখন পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবং আরেকটু জানিয়ে রাখি যে মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, বেশিরভাগ বাস যাদের অনলাইন টিকিটিং সিস্টেম রয়েছে তারা কিন্তু এই যে অগ্রিম টিকিট, এটা কিন্তু এই মার্চ মাসের শুরু থেকে কিন্তু তারা অগ্রিম টিকিটটা বিক্রি করা শুরু করেছেন, অর্থাৎ 3 মাস থেকে অগ্রিম টিকিটটা বিক্রি করা শুরু করেছেন। বিধায় এখানে যানজট অনেকটা কম আছে। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ধন্যবাদ সায়েম। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। যুদ্ধে ইরানের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দাবি অস্বীকার করে হরমুজ প্রণালীতে শত্রুদের জন্য নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে দেশটি। অন্যদিকে যুদ্ধে ন্যাটোর যোগ দেয়া নিয়ে ট্রাম্পের হুমকির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে ইউরোপ। বিস্তারিত জানাচ্ছেন বেনিয়ামিন। নিজ ভূখণ্ডে মার্কিন ঘাঁটি থাকার কারণে চলমান যুদ্ধে ইরানের বিপক্ষে পরোক্ষভাবে ভূমিকা রাখছে কিছু প্রতিবেশী দেশ। এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইরানে হামলার সময় মুসলিম দেশগুলোর নীরব ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেছেন, শুধু স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে ইরানেরই বিরোধিতা করেছে অনেক মুসলিম দেশ। তাই এ সংঘাতে মুসলিম বিশ্বের স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানানোর আহ্বান জানান লারিজানি। এদিকে ইরান সমঝোতা করতে চাইছে ট্রাম্পের এমন দাবির সমালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কখনোই আস্থা রাখেনি তেহরান, তবে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আলোচনা চালিয়ে গেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়েও কড়া অবস্থানের কথা জানিয়েছে দেশটি। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই হরমুজ প্রণালী বন্ধ করতে বাধ্য হয়েছে তেহরান। কোনো দেশ যেন এ জলপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখছে আইআরজিসি। এছাড়া ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে অংশ নিতে ন্যাটোকে সতর্ক করার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা ন্যাটোর দায়িত্বের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াডেফুল। প্রয়োজন হলে ন্যাটো থেকেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে কাতার জানিয়েছে তারা এই সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করছে, তবে পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই উত্তেজনা কমিয়ে সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান কাতারের। এরই মধ্যে ইরাক সিরিয়া সীমান্তের কাছে হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীর অন্তত 4 যোদ্ধা নিহত হয়েছে। পশ্চিম ইরাকের আল কায়েম প্রদেশের প্রবেশপথে একটি চেকপয়েন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের সামরিক স্থাপনা ও অস্ত্র কোম্পানি রাফায়েলের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে সংস্থাটি। বেনিয়ামিন, আরটিভি। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন ও অধিকার খর্বের অভিযোগে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বা ইউএসসিআইআরএফ।
একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় আনার সুপারিশ করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রকেও। চলতি বছর প্রকাশিত ওই প্রতিবেদনে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ চিহ্নিত করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র যেন তাদের বাণিজ্য নীতি ও অস্ত্র বিক্রির সময় ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বিবেচনায় রাখে সে সুপারিশও করা হয়েছে। এর আগে ধর্মীয় স্বাধীনতা খর্ব, দাঙ্গায় প্ররোচনা সহ বিভিন্ন অভিযোগে মার্কিন সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার খেলার খবর, ফুটবল। ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের সঙ্গে ৩১ মার্চ হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ঢাকায় ক্যাম্পের জন্য ২৮ জন খেলোয়াড়কে ডেকেছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। সন্ধ্যা ৭টায় টিম হোটেল গুলশানের রেনেসায় রিপোর্ট করেছেন ২৭ জন ফুটবলার। ডাক পাওয়া ২৮ ফুটবলার এবং ভিয়েতনামে সরাসরি যোগ দেয়া হামজা চৌধুরী সহ ২৯ ফুটবলারের মধ্যে ক্যাম্পে ডাক পেয়েছেন ৪ জন গোলকিপার। তারা হলেন মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ ও মোহাম্মদ সুজন হোসেন। তবে কাবরেরা ঘোষিত প্রাথমিক স্কোয়াডে সুযোগ মেলেনি এ মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে দারুণ ছন্দে থাকা জাতীয় দলের সাবেক গোলকিপার আনিসুর রহমান জিকোর। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। লাল সবুজ জার্সি গায়ে অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রোববার রাতে ঢাকায় এসে পৌঁছান তারা। রোনান ও ডেকলানের সামনে সুযোগ ছিল আমেরিকার জার্সি গায়ে জড়ানোর, তবে নানার দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাটাকেই বেশি সম্মানের বলে মনে করছেন তারা। দলের সুযোগ পেলে ডেকলান সামলাবেন ডিফেন্স আর রোনান থাকবেন আক্রমণ ভাগে। যুক্তরাষ্ট্রের ফুটবলীয় এক পরিবার থেকে উঠে আসা ৪ ভাইয়ের মধ্যে বড় কাভানের জায়গা হতে পারে আসন্ন বিশ্বকাপের যুক্তরাষ্ট্র দলে। দ্বিতীয় ভাই কুইন খেলছেন ম্যানচেস্টার সিটির যুব দলে। জার্মান জাতীয় দলে খেলার হাতছানি তার সামনে। এবার ক্রিকেট। ৩ ওয়ানডে এবং ৩ টি-20 ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে আর ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডের ভেন্যু চট্টগ্রাম। ২৭ এপ্রিল থেকে মাঠে গড়াবে টি-20 সিরিজ, যার প্রথম দুটি হবে চট্টগ্রামে আর তৃতীয় ম্যাচের ভেন্যু মিরপুর। রেফারি ও আম্পায়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে সম্মানী দেওয়ার পাশাপাশি তাদেরকে জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার সরকারের ক্রীড়া ভিত্তিক কার্যক্রমের মিটিং শেষে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় সুইমিংয়ের গ্যাস সংকট ও ৫ বছর ধরে অকেজো স্কোর বোর্ড নিয়েও কথা বলেন তিনি। সকল রেফারিদেরকে আমাদের ক্রীড়া পরিষদের আওতায় এনে তাদের সুযোগ সুবিধা বা তাদের বসার যে কার্যক্রমগুলো আছে কিভাবে তাদেরকে একটি কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আরো বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি বা তাদের যে সুযোগ সুবিধা দরকার সেগুলো যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি। বোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না, যারাই করেছেন তারা আসলে দুর্নীতির জন্য করেছেন। সো আমার এখানে বর্তমানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই এবং দুর্নীতির শতভাগ লাগাম টেনে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি প্রস্তুত রয়েছি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।